ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেহেতু স্যার আজকে আমরা সাম্প্রতিক সময়ের জ্বর নিয়ে কথা বলবো। আমি স্যার আপনি যেহেতু মেডিসিন প্র্যাকটিস করেন, প্রতিনিয়ত এই ধরনের রোগী আপনি ডিল করে থাকছেন। জানতে চাইবো স্যার এই সাম্প্রতিক সময়ের জ্বর এই টাইটেলটা আমরা কেন আলাদা করে ভাবছি? সাম্প্রতিক সময়ের জ্বরটা আসলে কেন ডিফারেন্ট? কিরকম লক্ষণ নিয়ে আসছে আপনাদের কাছে রোগীরা? অনেক ধন্যবাদ তাইমা। আসলে আমাদের এই টপিকটা বা টাইটেলটা ঠিক করার উদ্দেশ্য হলো যে জ্বর তো আমাদের সবসময়ই ফেস করতে হয়, রোগী দেখতে হয় জ্বরের। কিন্তু বিগত ১ মাস বা ১.৫ মাস ধরে আমরা যেটা দেখছি যে আমাদের হাসপাতালে জ্বরের রোগীর পরিমাণ অত্যন্ত বেড়ে গিয়েছে। হাসপাতাল বলেন, চেম্বার বলেন, প্রতিটা জায়গায় শুধু জ্বরের রোগী। এত বেশি জ্বরের রোগী যে জ্বরের রোগীর কারণে কিন্তু আমাদের অন্যান্য রোগী চান্স পাচ্ছে না। রোগীরা বিছানা পাচ্ছে না, ফ্লোর সহ ভর্তি হয়ে যাচ্ছে এবং কি প্রশ্ন করলে দেখা যায় সবাই জ্বরে আক্রান্ত। তো আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আমরা যদি আমাদের সাধারণ মানুষদেরকে একটু জিনিসটা সম্পর্কে আলোচনা করি, আ তাহলে হয়তো এটা সবাই এখান থেকে উপকৃত হবেন। এজন্যই আমাদের আজকের টপিকের নাম সাম্প্রতিক সময়ের জ্বর। স্যার এই সাম্প্রতিক সময়ের জ্বর অন্যান্য জ্বর থেকে বা অন্যান্য সময়ের জ্বর থেকে কিভাবে আলাদা? এই নতুন কোনো লক্ষণ নিয়ে কি এটা প্রকাশ করছে? না, বিষয়টা হলো যে সাম্প্রতিক সময়ে জ্বরের তো কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। সবসময়ই যেগুলো যেমন জ্বর অ অ একটা বেশ কিছু কারণ আছে। ইনফেকশনের কারণে হয়। ইনফেকশনের মধ্যে আছে ভাইরাস, টাইফয়েড, ম্যালেরিয়া, আ যক্ষ্মা, আ এবং ফাইলেরিয়া এ ধরনের বিভিন্ন কারণে কিন্তু জ্বর হয়। এছাড়া কিছু নন ইনফেকশাস কারণ আছে যেমন হাইপারথাইরয়েডিজম, এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন ক্যান্সারেও জ্বর হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে যে জ্বরটা হচ্ছে এ এটাতে আমরা দেখছি যে মানে রোগীরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো এটার মা মা এবং রোগীদের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হইছে যে রোগীদের মধ্যে একটা ভীতি কাজ করছে। এই ভীতি থেকেই কিন্তু বেশিরভাগ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। আ তো এই সময় যে জ্বরটা হয়েছে প্রতি বছরই কিছু সময়ে বিভিন্ন ভাইরাসের আউটব্রেক হয়। অর্থাৎ একেক সময় একেকটা ভাইরাস আসে। সেই ভাইরাসটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ফলে ওই ভাইরাসের কারণে দেখা যায় যে মানুষ আক্রান্ত বেশি হয় এবং সাম্প্রতিক সময়ে যে জ্বর হচ্ছে তার 90% ই কিন্তু ভাইরাল ফিভার। ভাইরাস দ্বারাই মানুষ আক্রান্ত হচ্ছে। জি স্যার, অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই সময়োপযোগী গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আপনার নাম, বয়স এবং ওজন উল্লেখ করে প্রশ্ন করতে পারেন। আমাদের স্যার নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। এবং আজকের লাইভটি কিন্তু ইউটিউব এবং ফেসবুক এই থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা আপনাদের নিজের টাইমলাইন এবং বিভিন্ন গ্রুপে আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন যাতে আপনার পরিচিত জনেরা দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার আপনি বলছিলেন যে সাম্প্রতিক সময়ে এই জ্বরে লোকেরা বেশি আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। আ খুব বেশি ভয় পাচ্ছে এবং দেখা যাচ্ছে হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি বলছিলেন বছরের কিছু নির্দিষ্ট সময়ে কিছু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যায়। তো আমরা তো জানি স্যার রিসেন্টলি এই সময়টুকুতে দেখা যায় যে ডেঙ্গুর পরিমাণ বেড়ে যাচ্ছে। কিন্তু এই জ্বরে আমরা অনেক রোগী এরকম দেখছি যে তাদের ডেঙ্গু টেস্ট নেগেটিভ আসছে। অন্যান্য যেই টাইফয়েড টেস্ট বা সকল টেস্ট নেগেটিভ আসছে কিন্তু তারা খুব উচ্চ মাত্রার জ্বরে ভুগছেন। এর পেছনে স্যার বলছিলেন যে ভাইরাল আ মানে ভাইরাল রোগে আক্রান্ত হওয়ার কারণটা বেশি, ভাইরাল জ্বরটাই বেশি। কিন্তু এটা হচ্ছে আমাদের রোগীরা প্রাথমিকভাবে জ্বর হলেই অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্যার আপনাদের অভিজ্ঞতা কেমন? এবং এই অ্যান্টিবায়োটিক সেবনের ব্যাপারে রোগীদেরকে আপনি কি বলতে চান? জি, জি। অনেক ধন্যবাদ জান্নাত। আমি একটু আলোচনা করি যে জ্বরের তো বেশ কিছু কারণ আছে আমি বলেছি। তার মধ্যে কিন্তু শতকরা ৯০ ভাগের বেশি ভাইরাল ফিভার দিয়েই হয়। তো ভাইরাল ফিভারটাকে আমাদের দেশে আমরা যদি বলি যে সাধারণ ভাইরাল ফিভার একটা, আর ডেঙ্গু ভাইরাল ফিভার এটাকে একটা গ্রুপে আলাদা করা হয়। আর চিকুনগুনিয়া ভাইরাল ফিভার এইটা একটা গ্রুপ আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাস আছে যেমন হার্পিস ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস এ ধরনের অন্যান্য চিকেন পক্স, মাম্পস, মিজলস এগুলাও হয়ে থাকে। হুপিং কফ বা ডা ডা তো এই ভাইরাসগুলা কিন্তু বিভিন্ন সময় হয়। তো ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় প্রতি বছরই একটা আউটব্রেক হয়। অর্থাৎ একেক সময় একেকটা ভাইরাস আসে।
এই ভাইরাসটা পুরা মানুষ মানে পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে খুব দ্রুত। আর ভাইরাস যেহেতু নিঃশ্বাসের সাথে বাতাসের মাধ্যমে স্প্রেড হয়, এইজন্য এটা কিন্তু অত্যন্ত দ্রুত ছড়ায় যায়। একটা বাসায় একজনের জ্বর হলে দেখা যায় যে বাসার সবাই সেই জ্বরে আক্রান্ত হয়ে গেছে, বা ওই মহল্লার মধ্যে জ্বর ছড়ায় পড়ে, ওই মহল্লা থেকে পাশের মহল্লা, পুরা গ্রাম, জেলা, শহর এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আবার এই জ্বরগুলোর কিছু লক্ষণ থাকে। কোনটা ভাইরাল ফিভার, কোনটা ডেঙ্গু, কোনটা টাইফয়েড। একজন অভিজ্ঞ ডাক্তার রোগীর কথা শুনে কিন্তু অনেকটাই এই জিনিসগুলাকে নিরূপণ করতে পারেন। যেমন বর্তমানে যে জ্বরগুলো আসতেছে, বিশেষ করে ভাইরাল ফিভার যেটা, এটা রোগীদের লক্ষণগুলো থাকে, রোগীরা অনেক হাই ফিভারে সাফার করে। একদম জ্বরের শুরু থেকেই, ১ম দিন থেকেই ১০৩, ৪, ৫ পর্যন্ত জ্বর উঠে যায়। সেই সাথে গা ব্যথা থাকে, মাংসপেশির ব্যথা থাকে, সর্দি, মাথা ব্যথা, এই জিনিসগুলো কিন্তু থাকে। আর এর সাথে যেটা হয়, কোনো মানে রোগীদের খাওয়ার রুচি চলে যায়। এবং আরেকটা বিশেষ গ্রুপ আছে, তাদের যেটা হয় যে জ্বরটা ভালো হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখছি যে প্রায় ১০-১৫ দিন বা ১ মাস পর্যন্ত রোগীরা কিছুই খেতে পারে না। এটাকে আমরা বলি পোস্ট ভাইরাল অ্যাসথেনিয়া এবং পোস্ট ভাইরাল অ্যানোরেক্সিয়া। অর্থাৎ রোগীরা খুব দুর্বল হয়ে পড়ে, জ্বর ভালো হয়ে গেল, কিন্তু তারপরেও একটা বড় সময় পর্যন্ত রোগীরা অত্যন্ত দুর্বল হয়ে যায়, কিছুই খেতে পারে না। আবার এই অবস্থাটা ধীরে ধীরে কিন্তু রিকভার হয়। এবং কোনো রোগীর ক্ষেত্রে প্রচুর বমি হতে থাকে। এবং ধীরে আবার এই স্টেজটা কিন্তু রিকভার করে রোগীরা সুস্থ হয়ে আসে। তাহলে এটা হলো মূলত ভাইরাল ফিভারের লক্ষণ। এর সাথে ভাইরাল ফিভারের পাশাপাশি আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে টাইফয়েড ফিভার। আমাদের শহর এলাকাগুলো যেখানে পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা একটু কম, অথবা পানির স্যানিটেশনের ব্যবস্থায় ডিস্টারবেন্স থাকে, বা স্যানিটারি যে লাইন এবং পানির লাইন অনেক সময় কানেক্টেড হয়ে যায়। ফলে রোগ জীবাণুগুলা পানির মাধ্যমে পরিবাহিত হয়। সেই সমস্ত জায়গায় কিন্তু টাইফয়েড ফিভারও হতে পারে। টাইফয়েড ফিভার আর এই যে বর্তমানের যে ভাইরাল ফিভার, এই ২ টা কিন্তু মানে ভাইয়ের মতো, অর্থাৎ একই রকম প্রেজেন্টেশন। তবে টাইফয়েডের জ্বরটার যে প্যাটার্নটা থাকে সেটা হলো যে জ্বরটা ধীরে বাড়ে। এটাকে আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন। অর্থাৎ শুরুতে কম থাকে। ১ম এ ৯৯, তারপরে ১০০, তারপরে ১০১, ২, ৩, ৪, ৫, এভাবে ধীরে জ্বরটা বাড়ে। আবার টাইফয়েড ফিভারটা যখন কমে তখনও ধীরে কমে। কিন্তু এই ভাইরাল ফিভার আর টাইফয়েডের মধ্যে পার্থক্যটা এতটুকু যে ভাইরাল ফিভার গুলো সাধারণত ৭ দিনের বেশি লাস্টিং করে না। আমরা বলি যে এটা ওষুধ দিলে ১ সপ্তাহ লাগে, ওষুধ না দিলে ৭ দিনে ভালো হয়। কিন্তু টাইফয়েড ফিভারটা কিন্তু এরকম না। এটা ৭ দিনের পরে যে আরো খারাপ হয়। যত দিন যায় রোগী আরো বেশি খারাপ হতে থাকে। ২য় সপ্তাহ, ৩য় সপ্তাহ পর্যন্ত, ১৫ দিন, ২০ দিন পর্যন্ত চলে যায়, জ্বর ভালো হয় না, এবং দিন রোগীর অবস্থা আরো খারাপ হতে থাকে। তো এই ২ টাকে ডিমার্কেশন করার জন্য আমাদেরকে অনেক সময় কিছু ইনভেস্টিগেশনস করতে হয়। তো জ্বরের রোগী আসলে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষাও করি। আর জ্বরের মধ্যে বিশেষ করে ডেঙ্গু জ্বরটার একটা সিজনাল ভ্যারিয়েশন থাকে। ডেঙ্গু জ্বরটা সাধারণত বছরের জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত পিক টাইম, অর্থাৎ এই সময় সবচেয়ে বেশি ডেঙ্গু জ্বরের রোগী আমরা পেয়ে থাকি। তাহলে ওই সময়ে যদি জ্বর হয় এবং জ্বরটা কোনো এন্ডেমিক এরিয়ায় হয়, অর্থাৎ যেমন ঢাকা শহরে জ্বর হইলো, এখানে সবার আগে আমাদেরকে ডেঙ্গু চিন্তা করতে হবে। চট্টগ্রামে জ্বর হলে সেখানেও ডেঙ্গু জ্বর চিন্তা করতে হবে। আবার আমি কুড়িগ্রামে থাকি, কুড়িগ্রামে কিন্তু ডেঙ্গু জ্বর খুব কম। আমাদের রংপুর জোনে ডেঙ্গু জ্বর অত বেশি নাই। ফলে আমরা শুরুতেই ১ম এই ডেঙ্গু চিন্তা করি না। কারণ একটা রোগকে তার এলাকা ভিত্তিক চিন্তা করতে হয়। ওই এলাকায় কোন রোগটার প্রাদুর্ভাব বেশি। কুড়িগ্রাম শহরের কোনো মানুষ যখন আমার কাছে আসে, আমি তাকে পাশাপাশি এটা টাইফয়েড হয়েছে কিনা এটা নিয়ে কিন্তু আমরা চিন্তা করি যে এটা টাইফয়েডও হতে পারে। তো ফলে আমরা ১ম এ ২-১ টা টেস্ট করি, যে ১ নাম্বার হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি, এবং আমরা ডেঙ্গু যেহেতু একটা প্রাদুর্ভাব রয়েছে, ডেঙ্গু টেস্ট আমরা করে থাকি। ডেঙ্গু টেস্টে একটা প্যানেল আছে। NS1, ডেঙ্গু আইজিএম এবং আইজিজি, এই ৩ টাকে আমরা একসাথে করে ডেঙ্গু টেস্ট করি। তো ডেঙ্গু টেস্টের ৩ টাই যদি নেগেটিভ হয়, তাহলে আমরা ধরে নিই যে এই রোগীটার ডেঙ্গু নাই। তো ডেঙ্গুর জ্বরটাকে আমরা আলাদা করে ফেলতে পারি। আর আরেকটা জ্বরের কথা আমি বলেছি যে চিকুনগুনিয়া নামে একটা ফিভার, এটা মূলত ঢাকা শহরেই বেশি হয়। এইটা কিন্তু ডেঙ্গুর পাশাপাশি, তবে চিকুনগুনিয়াতে শরীরের জয়েন্ট গুলাতে ব্যথা হয় সবচেয়ে বেশি। অর্থাৎ যে আমাদের হাতে বা পায়ের যে গিরাগুলা আছে, প্রচন্ড ব্যথা হয়, গিরা ফুলে যায়, রোগী একেবারে পঙ্গু হয়ে যায় ব্যথার চোটে। কিন্তু ৭ থেকে ১০ দিনের মধ্যে রোগী কিন্তু ভালো হয়ে যায়। তো এইগুলা হলো জ্বরের লক্ষণ। এখন যদি এই রোগীটার টাইফয়েড সন্দেহ করি আমরা, তাহলে রোগীকে আমরা এই যে সিবিসি এবং ডেঙ্গু টেস্টের সাথে রোগীকে আমরা আরো কিছু ইতিহাস নেই,
যে জ্বরটা কিভাবে বাড়ছে, বমি হচ্ছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা। টাইফয়েড মনে করলে আমরা তার জন্য ব্লাড কালচার নামে একটা ইনভেস্টিগেশন করে থাকি। আর জ্বরের রোগীকে আমরা অন্যান্য ইতিহাসও নিয়ে থাকি। অন্য কোনো সিস্টেমিক সিম্পটম আছে কিনা, যেমন তার বুকে ব্যথা, কাশি, পেটে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা, অথবা তার জ্ঞান হারায় গিয়েছে কিনা, মাথা ব্যথা আছে কিনা, এই ইতিহাসগুলো কিন্তু আমাদেরকে নিতে হয়। তো নেয়ার পরে আমরা সিদ্ধান্ত নেই যে এইটা আসলে কি ভাইরাল ফিভার না অন্য কোনো জ্বর। তো এখন এই ভাইরাল ফিভার, যেহেতু আমি বললাম যে প্রায় 90% ক্ষেত্রে জ্বরগুলো হচ্ছে ভাইরাল ফিভার। তো একটা রোগীর জ্বর আসলে প্রথমেই একেবারে ভয় পেয়ে দৌড়ায় হাসপাতালে চলে আসার তেমন কোনো প্রয়োজন নেই। রোগীরা জ্বর আসলে তাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে বাসায় তারা থাকবেন। জ্বরের জন্য প্যারাসিটামল গ্রুপের ওষুধ খাবেন। সর্দি থাকলে অ্যান্টিহিস্টামিন যেমন ডেজলোরাটিডিন, লোরাটিডিন এই ওষুধগুলো গ্রহণ করবেন। ফ্লুইড প্লেন্টি অফ ফ্লুইড, খাবার স্যালাইন, ডাবের পানি এগুলো খাবেন এবং রেস্টে থাকবেন। এই জিনিসগুলোই হচ্ছে জ্বরের মৌলিক চিকিৎসা। তবে জ্বরের সাথে যদি কিছু ওয়ার্নিং সাইন থাকে, যেমন একটা জ্বরের রোগী সে অজ্ঞান হয়ে গিয়েছে, খিঁচুনি হচ্ছে, জ্বরের রোগী প্রচণ্ড বুকে ব্যথা, শ্বাসকষ্ট, জ্বরের রোগী তলপেটে ব্যথা হচ্ছে, প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এরকম যদি হয় তাহলে জ্বরের রোগীর উচিত হবে তিনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা বেশি খারাপ হয়ে গেলে সরাসরি হাসপাতালে ভর্তি হবে। এছাড়া ওই শুধু জ্বর হলো, ১ দিনের জ্বর, ২ দিনের জ্বর, ৩ দিনের জ্বর আর হাসপাতালে চলে আসলাম, ভর্তি হয়ে গেলাম। এইটা করলে কিন্তু হাসপাতালের উপর একটা লোড পড়ে এবং হাসপাতালে লোড পড়লে তখন সুচিকিৎসা দেওয়াটা ব্যাহত হয়। কারণ হাসপাতালেরও তো একটা ক্যাপাসিটি আছে। তো সবাই যদি হাসপাতালে চলে আসে তাহলে তো আমরা আসলে যারা প্রকৃত অসুস্থ তাদেরকে সঠিক চিকিৎসাটা দিতে পারবো না। সুতরাং আমাদের রোগীদেরকেও এই বিষয়গুলো সচেতন হতে হবে। সমস্যা হলে আগে একজন ডাক্তারকে দেখাবো, তারপরে আমরা এই ব্যবস্থা। এখন আমি আরেকটা টপিক করেছিলাম যে জ্বরে আমাদের করণীয় এবং বর্জনীয় কি? তাহলে কিছু, কিছু জিনিস আছে যেগুলা করণীয়। যেমন ১ নাম্বার হচ্ছে জ্বরের রোগীদের যথেষ্ট পরিমাণ পানি বা পানীয়, যেটা হচ্ছে যে স্যালাইন, ডাবের পানি, শরবত এগুলো পান করতে হবে। ২ নাম্বার হচ্ছে প্রয়োজনীয় যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলা গ্রহণ করতে হবে। এবং যদি অতিরিক্ত সমস্যা হয় বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এগুলো হচ্ছে করণীয় কাজ। আর জ্বরের মধ্যে কিছু বর্জনীয় কাজ আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ১ নাম্বার হচ্ছে যে প্যারাসিটামল ছাড়া, বর্তমান সাম্প্রতিক যে জ্বরগুলো আছে, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ আমরা নিব না। যেমন ক্লোফেনাক, ন্যাপ্রোসিন, ইটোরিকক্সিব, এই ওষুধগুলা কিন্তু ব্যথা কমানোর সাথে, সাথে জ্বরও কমায়। কিন্তু অবশ্যই আমাদেরকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ গ্রহণ করা যাবে না, কারণ এটা অত্যন্ত রিস্কি। এটা হলে ডেঙ্গুতে ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে যায় যদি রোগীর ডেঙ্গু থাকে। সুতরাং আমরা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ নিব না। আর আরেকটা জিনিস হচ্ছে, ইচ্ছা হলো আর আমি দোকানে গেলাম, দোকানদারের পরামর্শ নিয়ে একটা অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম। এটা আমরা অবশ্যই এভয়েড করব, কারণ অ্যান্টিবায়োটিক বেশি খেলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক জ্বরের রোগীগুলোর অ্যান্টিবায়োটিক কিন্তু লাগে না। তারা ৫-৬ দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায়। এখন যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এটাতে রোগীর শরীরের দুর্বলতা কিন্তু অনেক বেড়ে যায়, রোগীর বমি বেড়ে যায়, খাওয়ার রুচি আরো বেশি কমে যায়। সুতরাং অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক হবে না। আরেকটা হলো যে বিপজ্জনক লক্ষণ যদি থাকে, আমি কয়েকটা লক্ষণের কথা বলেছি। প্রচণ্ড মাথা ব্যথা অথবা প্রচুর বমি হচ্ছে, জ্ঞান হারায় ফেললো, খিঁচুনি হচ্ছে, পেটে প্রচণ্ড ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এরকম ওয়ার্নিং সাইন যদি থাকে তাহলে রোগীর কিন্তু দেরি না করে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আর আরেকটা বিষয় হলো, আমি একটা টেস্টের নাম বলবো, যেই টেস্টটা আমাদের গ্রাম বাংলায় ব্যাপক প্রচলিত একটা টেস্ট। এটা হলো ভিডাল টেস্ট। মানে জ্বর হলেই আমি দেখেছি যে গ্রাম বাংলায় বা আমাদের শহরেও ভিডাল নামে একটা টেস্ট করা হয় এবং ভিডাল টেস্টের টাইটার যদি একটু বেশি আসে, ১৬০, ৩২০, তাহলে সবাই মনে করে যে ইনার কিন্তু টাইফয়েডে আক্রান্ত। এই বিশ্বাস নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং তিনি মনে করেন যে তার টাইফয়েড হয়েছে। কিন্তু আসলে কিন্তু ভিডাল পজিটিভ হইলেই যে সবার টাইফয়েড, বিষয়টা এমন না। ভিডাল আরো অনেক কারণে পজিটিভ হয়। সাধারণত টাইফয়েড জ্বরের ২য় সপ্তাহে ভিডালটা পজিটিভ হয়। টাইটার যদি বাড়তে থাকে আমরা এটাকে টাইফয়েড হিসেবে সন্দেহ করি। কিন্তু ভিডাল পজিটিভ হইলেই যে এই রোগীটা টাইফয়েড, এটা কখনোই ঠিক নয়। বরং একজন বিশেষজ্ঞ ডাক্তারই সিদ্ধান্ত নিবেন যে ইনার টাইফয়েড কিনা। এবং টাইফয়েড হইলে আমরা মূল যে টেস্টটা করি সেটার নাম হচ্ছে ব্লাড কালচার টেস্ট, যেটা আমাকে 100% কনফার্ম ভাবে বলতে পারবে যে ওনার টাইফয়েড হয়েছে কি হয় নাই। তো এই যে একটা ভীতি, ভিডাল পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হয়ে ইনজেকশন নেওয়া, দামি দামি ইনজেকশন ব্যবহার করা, এটা কিন্তু রোগীদের শরীরের ক্ষতি করে, অর্থনৈতিক ক্ষতি করে, মানসিক ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তো ফলে আমার সাজেশন থাকবে যে এই ভিডাল টেস্টটা না করা, আর করলেও এইটা নিয়ে এত ভয় না পাওয়া
এবং এইটা পজিটিভ হলে আগে একজন বিশেষজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া, তার পরামর্শ নিয়ে তিনি যদি মনে করেন যে এটা টাইফয়েড হতে পারে, তাহলেই কেবলমাত্র টাইফয়েডের চিকিৎসায় আসা। আদারওয়াইজ আমাদেরকে জ্বরের ১ম সপ্তাহে ভাইরাল ফিভার মনে করে অ্যান্টিবায়োটিক ছাড়া শুধুমাত্র লক্ষণগুলার চিকিৎসা করতে হবে। তা আমি মোটামুটি আমার সাম্প্রতিক সময়ের জ্বরগুলার বিষয়ে আলোচনা করলাম। আর সেই সাথে প্রয়োজনীয় ইনভেস্টিগেশনস আমাদেরকে করতে হবে যদি ডাক্তার পরামর্শ দেয়। তবে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে ডাক্তার কে বা ভালো ডাক্তার কে এটা আমাদের চিনতে হবে। বিশেষজ্ঞ ডাক্তার হোক বা একজন অভিজ্ঞ ডাক্তার হোক, যিনারা চিকিৎসা দিতে অভিজ্ঞ তাদের কাছে আমরা পরামর্শ নিব। ওষুধের দোকানদার কিন্তু ওষুধ বিক্রি করেন। তিনি কিন্তু চিকিৎসা দেওয়ার অনুমতি প্রাপ্ত না। ফলে আমরা যদি ওষুধের দোকানদারের কাছে যেয়ে অ্যান্টিবায়োটিক খাই, একটা পরামর্শ নেই ওষুধের, তাহলে কিন্তু সেটা থেকে তার লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। তো আশা করি এই পরামর্শগুলো আমাদের রোগীদের জন্য আ উপকার করবে। ধন্যবাদ নাইমা। নিঃসন্দেহে স্যার, আপনি খুব চমৎকারভাবে একদম বিস্তারিত আ আলোচনা করেছেন জ্বরের সব বিষয় নিয়ে। আশা করছি দর্শকদের অনেক প্রশ্নের উত্তর আপনার আলোচনার মধ্য থেকে চলে এসেছে। তারপরেও আমরা কিছু আ প্রশ্ন নিতে চাই। একদম প্রাসঙ্গিক জ্বর সম্পর্কিত কিছু প্রশ্ন আমাদের কাছে আছে। দর্শকরা অপেক্ষায় আছেন তাদের প্রশ্নের উত্তরের জন্য। আমাদের কাছে জানতে চেয়েছেন রাব্বি স্যার সালাম জানিয়ে উনি এবং বলছেন যে জ্বর আসে এবং এই যখন তখন নাপা খান। নাপা খাওয়ার পরে একটু ভালো লাগে, আবার জ্বর চলে আসে। তো স্যার এই যে অ আ আসলে উনি যখন তখন নাপা খাচ্ছেন এবং আ এই যে উনি পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছেন এজন্য উনার কি করণীয় উনি বুঝতে পারছেন না। আপনার পরামর্শ চাচ্ছেন। জি, একটা বিষয় হলো যে জ্বর হলো কিনা এটার কিন্তু একটা প্রমাণ দরকার। অর্থাৎ আপনার আসলেই জ্বর আসতেছে কিনা। এটা প্রমাণ করতে হলে আপনাকে একটা থার্মোমিটার জিহ্বার নিচে দিয়ে টেম্পারেচারটা রেকর্ড করতে হবে এবং টেম্পারেচার যদি মোর দ্যান 100 ডিগ্রি ফারেনহাইট হয়, তবেই আপনি জ্বরে আক্রান্ত। অনেক রোগী কিন্তু মনে করে যে তার জ্বর হইছে। আসলে কিন্তু জ্বর নাই। একটা হলো জ্বর ভাব, সর্দি লাগা, গা ব্যথা। আর আরেকটা হলো জ্বর। জ্বর হতে গেলে অবশ্যই টেম্পারেচার 100 এর উপরে যেতে হবে। সেটা যদি হয় তাহলে তিনি নাপা খেতে পারেন। তবে নাপা আ খেয়ে জ্বরটা কমালেন এটা তো সাময়িক একটা লক্ষণের চিকিৎসা। কিন্তু জ্বর যদি আসলেই আসতে থাকে, প্রতিদিনই দেখা যাচ্ছে কারো ১০২, ৩, ১ এরকম জ্বর আসতেছে এবং তিনি নাপা খেয়ে এটাকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে অবশ্যই উচিত হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে জ্বরের ঠিক কি কারণ, এই কারণটা খুঁজে বের করা এবং এই কারণের চিকিৎসা করা। তা না হলে একটা সময় দেখা যাবে যে বড় কোনো ক্ষতি হয়ে গেছে যেটার আর সমাধান হচ্ছে না। আর আরেকটা হলো যে রোগীরা যারা নাপা বেশি খায় তাদের কিন্তু এটা একটা সিনড্রোম তৈরি হয়। অর্থাৎ নাপা অ্যাডিকশন, অর্থাৎ নাপা খাইলে কিছুটা ভালো লাগে, একটু আরাম লাগে। এইজন্যও কিন্তু অনেকে আ প্যারাসিটামল, এইজন্য আমরা একটা টার্মও আছে যে প্যারাসিটামল ইনডিউসড হেডেক। অর্থাৎ যখনই রোগী প্যারাসিটামল খাওয়া বাদ দিয়ে দেয় তার কিন্তু মাথা ব্যথা হয়, গা ব্যথা হয়। সেটাও খেয়াল করতে হবে যে এরকম কোনো কিছুতে আ আমরা আক্রান্ত হয়ে পড়ছি কিনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ রাব্বি আপনার সুপ্রশ্নের জন্য। আশা করছি আপনি উত্তরটি পেয়ে গেছেন। আ প্রশ্ন করেছেন সারওয়ার জাহান শোভন। উনি জানতে চেয়েছেন উনার ৭ দিন থেকে জ্বর। উনি নাপা 1 খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না। এখন কি উনার কোন টেস্ট করা প্রয়োজন কিনা? উনার করণীয় সম্পর্কে স্যার যদি জি, বলতেন। আ ৭ দিন থেকে জ্বর, যদি জ্বর ৭ দিনের পরেও থাকে, ৭ দিন যেহেতু বলছেন, তাহলে অবশ্যই কিছু পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। এর মধ্যে আসবে ডেঙ্গু টেস্ট, ব্লাড কালচার, আ এক্স-রে চেস্ট, হ্যাঁ? এই টেস্টগুলা করা উচিত এবং একজন ডাক্তারকে দেখানো উচিত। যে আসলে আমার জ্বরের অন্য কোনো কারণ আছে কিনা। ভাইরাল ফিভার হইলে সাধারণত এটা ৭-৮ দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের কিন্তু আ অ একজন ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। ধন্যবাদ। আরেকটা কথা আমি বলতে ধন্যবাদ ভুলে স্যার। গেছি নাইমা, সেটা হলো যে এই বর্তমান জি স্যার। জ্বরের কিন্তু একটা জিনিস আমরা দেখছি যে জ্বরটা ভালো হওয়ার পরে পেশেন্টের ব্রঙ্কাইটিস ডেভেলপ করে। অর্থাৎ প্রচুর কাশি হচ্ছে। জ্বর ভালো হয়ে গেল কিন্তু কাশতে রোগীরা এত কষ্ট পান, এত বেশি, যেমন মনে করেন যে একটা হাঁপানির রোগী বা অ্যাজমা, সিভিয়ার অ্যাজমার রোগী যেরকমভাবে প্রেজেন্ট করে, জ্বরের রোগীরা কিন্তু সেভাবেই আসছে এখন। আমরা তাদেরকে ফুল অ্যাজমার মতনই চিকিৎসা দিচ্ছি এবং কিন্তু এটা ১৫-২০ দিন থাকার পরে আবার ভালো হয়ে যাচ্ছে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা প্রশ্ন নিচ্ছি সাজ্জাদুল করিমের। তিনি জানতে চেয়েছেন তার ৩ দিন জ্বর ছিল। ৩ দিন পর তিনি ২ দিন ভালো ছিলেন। ২ দিন পর আবার তার জ্বর আসে এবং আবার ২ দিন পর সেটা ভালো হয়ে যায়। ডেঙ্গু নেগেটিভ ছিল।
উনি অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। এই ধরনের জ্বর উনি আগে কখনো ফেস করেন নাই। অ্যান্টিবায়োটিকও খেয়েছিলেন। এটা কি ধরনের জ্বর হতে পারে উনি জানতে চাচ্ছেন এবং এটা আসলে কি ক্ষতি করতে পারে উনার? জি, আমার মনে হয় যে এটা একটা ভাইরাল ফিভার ছিল। ভাইরাল ফিভার এরকম হতে পারে। আর ডেঙ্গু হওয়ার সম্ভাবনা নেগেটিভ যদি হয় আসলে অনেক সময় ডেঙ্গু টেস্টের অনেক ফ্যালাসি আছে। যেমন NS1 একটা টেস্ট আমরা করি, আবার IgM করি। তো কখনো, কখনো দেখা যায় যে NS1 নেগেটিভ হয়ে গেছে, IgM পজিটিভ হয় নাই। এর মাঝখানেও একটা পিরিয়ড থাকে। ফলে ডেঙ্গু টেস্টটা কিন্তু অনেক সময় রিপিট করতে হয়। আর যেহেতু জ্বরটা উনার ১ সপ্তাহের মধ্যে ভালো হয়ে গিয়েছে, ধরে নিতে হবে এটা ভাইরাল ফিভার। এবং ভাইরাল ফিভারের পরে কিন্তু একটা সময় আমি আগেও বলেছি যে অ্যাসথেনিয়া বা দুর্বলতা তৈরি হয়। এটাকে পোস্ট ভাইরাল অ্যাসথেনিয়া বলে। এটা কিন্তু গ্র্যাজুয়ালি ঠিক হয়ে যাবে। এই সময়টায় উনাকে অবশ্যই ভালো পুষ্টিকর খাদ্য যা ভালো টাটকা ফল, বেদানা, আঙ্গুর বা একটু পুষ্টিকর খাবার মাছ-গোস্ত এগুলো খেতে হবে। খাওয়ার রুচি না থাকলেও খাদ্য গ্রহণ করতে হবে। এটা আশা করা যায় আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। স্যার অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন আমাদেরকে আক্তার জাহান। তিনি জানতে চেয়েছেন তার বাচ্চার বয়স ২ বছর। বাচ্চার হঠাৎ করেই বিকেলের দিকে জ্বর আসে ১০৪ ডিগ্রি এবং সেই জ্বর আ প্রায় ৭ দিনের মতো স্থায়ী হয়। কখনো ১০৪, ১০৩, ১০১ এরকম জ্বর ছিল। বাচ্চাকে উনি নাপা খাইয়েছেন, শরীর মুছে দিয়েছেন। জ্বর নিয়ন্ত্রণে ছিল নাপা খাওয়ার মাধ্যমেই। কিন্তু ৭ দিন পরে জ্বর ভালো হয়ে যাওয়ার ৩ দিন পরে আবারও সেইম ভাবে বাচ্চার জ্বর আসে। এবং উনি একজন ডাক্তারের পরামর্শে বাচ্চার ইউরিন কালচার টেস্টটা করান এবং সেখানে উনি সেটা পজিটিভ দেখতে পান। সেখানে Klebsiella growth পাওয়া গেছে এবং বাচ্চাকে ceftriaxone ইনজেকশন এবং ক্যাসিন ইনজেকশন দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। উনি জানতে চাচ্ছেন এত ছোট বাচ্চার এত বড় অ্যান্টিবায়োটিক এতদিন ধরে দিলে কোনো অসুবিধা হবে কিনা? এবং ছেলে বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন হলে নাকি অসুবিধা হতে পারে। আর কি ধরনের অসুবিধা হতে পারে তিনি সেটা নিয়ে আসলে দুশ্চিন্তাগ্রস্ত। আপনার পরামর্শ চাচ্ছেন স্যার। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে এটা অত্যন্ত দুঃখজনক। এত ছোট একটা বাচ্চা, সে এরকমভাবে urinary tract ইনফেকশন হয়ে গিয়েছে এবং ডুয়াল অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সেফট্রাক্সোন এবং ক্যাসিন। অবশ্যই যিনি দেখেছেন একজন শিশু বিশেষজ্ঞ, তিনি চিন্তাভাবনা করেই ওষুধটা দিয়েছেন। তো আ আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই এটাও দেখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ছেলে বাচ্চাদের কিন্তু বা পুরুষ মানুষের কিন্তু urinary tract ইনফেকশন একটু কম হয়। মহিলাদের ক্ষেত্রে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সটা বেশি, পুরুষদের ক্ষেত্রে কম। যেহেতু তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, এটাকে ভালোভাবে চিকিৎসা দিতে হবে। কখনো, কখনো অ্যান্টিবায়োটিক ৭ থেকে ১০ দিন অথবা ১৪ দিন পর্যন্তও দিতে হয়। তো এটা যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুপাতে দিতে হবে এবং দেয়ার পরে যখন অ্যান্টিবায়োটিক শেষ হয়ে যাবে তার ৭ দিন বা ১৪ দিন পরে পুনরায় ইউরিন কালচার করে দেখতে হবে যে ইনফেকশনটা টোটালি ক্লিয়ার হয়েছে কিনা। না হলে আবারও রিপিটেড অ্যান্টিবায়োটিক দেওয়া লাগতে পারে। কখনো দীর্ঘমেয়াদীভাবে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। এটাকে রিকারেন্ট ইউটিআই বলে। আর এই বাচ্চা যারা কিন্তু এ ধরনের আ রোগে আক্রান্ত, তাদের একটু কিডনি এবং তার যে প্রস্রাবের রাস্তা, এটাকে ভালোভাবে ইভালুয়েট করতে হবে। অনেক সময় জন্মগত কোনো ত্রুটি থাকলে, প্রস্রাবের রাস্তায় কোনো অবস্ট্রাকশন থাকলে এ ধরনের ইনফেকশন হতে পারে। ধন্যবাদ। স্যার ইভালুয়েশন এর জন্য কি উনার আল্ট্রাসাউন্ড বা কি ধরনের হ্যাঁ, টেস্টের আমি প্রয়োজন মনে হতে করি পারে? যে যেহেতু ওনার এখন ইনফেকশন হয়েছে, আ উনার অ্যান্টিবায়োটিক চলতেছে। আপাতত আগে এই অ্যান্টিবায়োটিকটা শেষ হোক। শেষ হওয়ার পরে উনার উচিত হবে যে আরো ২ সপ্তাহ পরে একটা ইউরিন আরি করা, ইউরিন ফর সিএস অর্থাৎ কালচার করা এবং একই সাথে একটা আল্ট্রাসাউন্ড অফ দ্যা কেউবি রিজিয়ন বা কিডনি ইউরিনারি ব্লাডার রি ইউ ইউরেটার ব্লাডার রিজিয়ন এর একটা আল্ট্রাসাউন্ড করা ভালো জায়গা থেকে। আমি আবার বারবার সবসময় আমার লেকচারে বলি, আল্ট্রাসোনো কিন্তু উল্ট্রাসোনো। আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে আল্ট্রাসোনোটা উল্টাভাবে হয়, অর্থাৎ সঠিক হয় না। আপনি এমন জায়গা থেকে আল্ট্রাসোনো করবেন যেখানে একজন অভিজ্ঞ সোনোলজিস্ট আছেন, যিনি সঠিকভাবে রোগটা নির্ণয় করতে পারবেন, এমন জায়গা থেকে আল্ট্রাসোনো করতে হবে। ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ। স্যার আক্তার জাহান আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছেন এই সংক্রান্ত যে বাচ্চাদের বড়দের ক্ষেত্রে কিডনির আল্ট্রাসোনোগ্রাফি করতে প্রস্রাবের চাপ থাকতে হয় শুনেছি। বাচ্চাদের ক্ষেত্রেও কি এরকম করে চা আ নি অ উম তাকে পরীক্ষা করাতে হবে আ কিনা? বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, নিয়ম তো একই। বাচ্চাদের ক্ষেত্রেও একই নিয়ম। এখন যদি এত ছোট বাচ্চা হয় যে কোনো কথা শোনে না, সেটা আলাদা কথা।
কিন্তু যদি বাচ্চা কথা শুনতে পারে এবং সে তার ইউরিনকে কন্ট্রোল করতে পারে, তাহলে অবশ্যই প্রস্রাবের চাপ থাকলে আল্ট্রাসোনোটা ভালো হবে। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার। স্যার ইব্রাহিম খলিল প্রশ্ন করেছেন যে উনার প্রায় দিনই ভোর রাতের শেষের দিকে জ্বর আসে। অনেক ওষুধ খেয়েছেন, অনেক ডক্টর দেখিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষা করেছেন, কোনো সমাধান হয় নাই। এক্ষেত্রে উনি কি করতে পারেন? আ এটা তো একটা আ জটিল সমস্যা এবং রাত্রে আমি আবারও বলছি যে জ্বরটা কত আসে এটা রেকর্ড করতে হবে। টেম্পারেচার ১০০ র উপরে যায় কিনা? যদি ১০০ র উপরে যায় তাহলেই এটা জ্বর। আর ১০০ র উপরে না গেলে এটা আসলে জ্বর না, অন্য কোনো সমস্যা আছে। যদি ১০০ র উপরে যেতে থাকে প্রতিদিন টেম্পারেচার শেষ রাত্রে, তাহলে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ চিকিৎসকের আওতায় সুনির্দিষ্ট সময় থাকতে হবে। আমাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা আছে যে কয়েকদিন ওষুধ খাইলাম, আবার আরেক ডাক্তারের কাছে গেলাম, আবার আরেক ডাক্তার পাল্টানোর অভ্যাস। কিন্তু তাতে কিন্তু আমাদের মূল্যায়নটা সঠিক হয় না। আমাদের কিন্তু ধাপে, ধাপে মূল্যায়ন করতে হয়। আমি একবারেই কিন্তু আমরা ১০০ টা রোগের ইনভেস্টিগেশন করি না। ১ম কিছু টেস্ট করি, তারপরে আবার ২য় ধাপে কিছু টেস্ট করি। ফলে আপনার উচিত হবে একজন ভালো বিশেষজ্ঞের আন্ডারে এই বিষয়টা নিয়ে পরামর্শ করা এবং মূল্যায়ন করা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন আছে, আমাদের একজন বোন, তিনি নাম প্রকাশ অনিচ্ছুক, জানতে চেয়েছেন যে গর্ভবতী মায়েরা যখন জ্বরে আক্রান্ত হয় তখন তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো পরিচর্যা বা ওষুধের বিশেষ কোনো সতর্কতার দরকার আছে কিনা? জি, অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। আ গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও জ্বর হতে পারে। জ্বর হলে আমাদেরকে আ তাদেরকে পানি এবং তরল খাদ্য যেমন বেশি খেতে হবে, সেই সাথে অ্যান্টিবায়োটিক নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এমন অ্যান্টিবায়োটিকই দেন ডাক্তাররা যে অ্যান্টিবায়োটিকটা বাচ্চাদের ক্ষতি না করে। অর্থাৎ গর্ভে যে বাচ্চাটা রয়েছে তার ক্ষতি না হয় এমন অ্যান্টিবায়োটিক আমাদেরকে সিলেক্ট করতে হয়। বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন, ডক্সিসাইক্লিন এই অ্যান্টিবায়োটিক গুলা কিন্তু আমরা গর্ভকালীন রোগীদেরকে দেই না। তবে সেফিক্সিম, সেফালোস্পুরিন, সেফট্রাইয়াক্সন এই অ্যান্টিবায়োটিক গুলো আমরা গর্ভকালীন সময়েও দিয়ে থাকি। এগুলো গর্ভের মধ্যে নিরাপদভাবেই ব্যবহার করা যায়। ধন্যবাদ। স্যার, অনেক ধন্যবাদ। আমরা খুব চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে সাম্প্রতিক সময়ের জ্বর নিয়ে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনেক দর্শকদের প্রশ্নের উত্তর দেবার আমরা চেষ্টা করেছি। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনার এই ব্যস্ত সময় থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্নের আমাদেরকে এত সুন্দরভাবে সাম্প্রতিক সময়ের জ্বর নিয়ে ব্যাখ্যা করে আপনি বলেছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি স্যার। স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মিম। আপনাকেও আল্লাহ ভালো রাখুক এবং আমাদের দর্শকরা যারা আমাদের সাথে ছিলেন, তারা যেন আমাদের এই আলোচনা থেকে কিছুটা উপকৃত হন এবং জ্বরের কারণে কোনো ভুল চিকিৎসায় তারা আপতিত না হন এবং আমাদের সবাই যেন ভালো থাকেন এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।